বন্ধুরা, এর আগে আমরা আলোচনা করেছিলাম পুঞ্জ সঞ্চালন সম্পর্কে। আজকের ভিডিওটির আলোচনার বিষয় হলো হিমবাহের কার্য বা গ্লেসিয়াল প্রসেস। ভূগোল ও পরিবেশ চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। তো চলো গ্লেসিয়াল প্রসেস সম্পর্কে জেনে নেওয়া যাক। কোনো নির্দিষ্ট খাত বা উপখাত বা উপত্যকা বরাবর মাধ্যাকর্ষণের টানে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নিম্ন পার্বত্য অঞ্চলের দিকে ধীর গতিতে প্রবাহিত বরফের স্তূপকে হিমবাহ বলে। অবশ্যই হিমবাহ অতীতে একসময় হয় চলমান ছিল, বা বর্তমানে চলমান আছে, বা ভবিষ্যতে চলমান হবে। এইটা হিমবাহের প্রধান বৈশিষ্ট্য। যেমন ভারতের সিয়াচেন, আলাস্কার মালাস্পিনা ইত্যাদি। এই হিমবাহের ক্ষয়কার্য পদ্ধতিকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ঘর্ষণ পদ্ধতি, অবঘর্ষণ পদ্ধতি এবং উৎপাটন বা প্ল্যাকিং পদ্ধতি। এবারে এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিরূপগুলো আজকে জেনে নেওয়া যাক। যেমন হিমবাহ এবং পর্বতগাত্রের মধ্যে যে ফাটল লক্ষ্য করা যায় তাকে বাকস্টুন্ড বলে। হিমবাহের মধ্যে এই ফাটল লক্ষ্য করা গেলে তাকে ক্রেভাস বলে। দেখো, এইখানে হচ্ছে পর্বত, আর হিমবাহ এবং পর্বতগাত্রের মধ্যে যে ফাটল লক্ষ্য করা গেছে এটা হচ্ছে বাকস্টুন্ড। এবং হিমবাহের মধ্যে যদি এরকম ফাটল লক্ষ্য করা যায় তখন তাকে ক্রেভাস বলে। পিরামিড চূড়া, অ্যারেট, এডিটি, সার, কড়ি হ্রদ এগুলোও আছে। যেমন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন হিমবাহ নিচের দিকে নামতে থাকে তখন এক প্রকার তীক্ষ্ণ মস্তক বিশিষ্ট পিরামিডের মতো ভূমিরূপের সৃষ্টি হয়। যেমন দেখো, এই রকম তীক্ষ্ণ মস্তক বিশিষ্ট পিরামিডের মতো ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। পিরামিডের মতো দেখতে এই পর্বত শৃঙ্গকেই পিরামিড চূড়া বা ম্যাটারহর্ন শৃঙ্গ বলে। যদি এই পিরামিড চূড়া থেকে বরফ সরে যায়, মানে বরফ আবৃত ছাড়া যদি পিরামিডকে আমরা দেখতে পাই, তখন তাকে নুনাটাক্স বলে। উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন দুটো হিমবাহ পাশাপাশি নামতে থাকে তখন তাদের মধ্যবর্তী যে তীক্ষ্ণ পাঁচিলের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই অ্যারেট বা এডিটি বলে। দেখো, তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে এইখান থেকে যদি একটা হিমবাহ নামে এবং এইখান থেকে যদি একটা হিমবাহ নামে তাহলে এরকম একটা পাঁচিলের মতো সৃষ্টি হচ্ছে। এই তীক্ষ্ণ পাঁচিলের মতো যে ভূমিরূপটা তৈরি হচ্ছে এটাকেই বলা হচ্ছে অ্যারেট বা এডিটি। আবার দুটি অ্যারেট বা এডিটির মধ্যবর্তী অঞ্চলে যে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপ সৃষ্টি হয়। এই দেখো, এই একটা অ্যারেট এবং এই একটা অ্যারেট, এর মধ্যবর্তী যে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপের সৃষ্টি হচ্ছে তাকেই বলা হয় সার্ক বা কড়ি। এবং এই সার্ক বা কড়িতে যদি হিমবাহ গলা জল সঞ্চিত হয় তখন তাকে বলা হয় কড়ি হ্রদ। আবার হিমবাহ তো সাধারণত অবঘর্ষ, ঘর্ষণ, উৎপাটন বা প্ল্যাকিং পদ্ধতিতে ক্ষয়কার্য করে। এর ফলে যে ইউ আকৃতির উপত্যকার সৃষ্টি হয়, মানে হিমবাহ যে উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তা দেখতে অনেকটা ইংরাজি অক্ষর ইউ এর মতো হয়। পাশের ছবিটা থেকে দেখতে পাচ্ছ ইংরাজি অক্ষর ইউ এর মতো, তখন তাকে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলা হয়। ঝুলন্ত উপত্যকা কাকে বলে জেনে নেওয়া যাক। মূল উপত্যকা হিমবাহে যখন কোনো উপহিমবাহ এসে মিলিত হচ্ছে, দেখো এটা হচ্ছে মূল উপত্যকা, এটা হিমবাহ এদিক থেকে এদিকে বইছে, এবং এটা হচ্ছে একটা উপহিমবাহ যেটা এসে এর সাথে ম্যাচ খাচ্ছে। তখন ওই মূল উপত্যকা থেকে উপহিমবাহের উপত্যকার গভীরতা কম হয়, মানে এইটা বেশি গভীরতা সম্পন্ন, এটা কম গভীরতা সম্পন্ন। পরবর্তীকালে হিমবাহ গলে গেলে মনে হয় উপহিমবাহ উপত্যকাটি মূল হিমবাহ উপত্যকার ওপর ঝুলন্ত অবস্থা আছে, মানে যেন যদি হিমবাহটা এখান থেকে সরে যায় তাহলে এইটার ওপরে এইটা যেন ঝুলন্ত অবস্থা আছে বলে মনে হয়। তখন এই উপত্যকাটিকে ঝুলন্ত উপত্যকা বলা হয়। হিমবাহের গতিপথের যদি কোনো গম্বুজাকার শিলার অবস্থান লক্ষ্য করা যায় তাহলে হিমবাহের গতিপথের দিকটি শিলা ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু বিপরীত দিকটি শিলা ক্ষয়িত হয় না, বরং অমসৃণ থাকে। যেমন হিমবাহটা এদিক থেকে এদিকে বয়ে যাচ্ছিল, এবার একটা গম্বুজাকৃতির পাহাড় লক্ষ্য করা যাচ্ছে। কি হচ্ছে, এই যে এদিকটা দেখো মসৃণভাবে ক্ষয়িত হয়েছে, কিন্তু এদিকটা দেখো এবড়ো খেবড়ো হয়ে আছে। এই রকম টাইপের কোনো রকম ভূমিরূপ সৃষ্টি হলে তখন তাকেই রসে মোতানে বলা হয়। হিমবাহের গতিপথে যদি কঠিন ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করে, দেখো কঠিন শিলা এবং এগুলো হচ্ছে কোমল শিলা, অপেক্ষাকৃত কোমল মানে এর থেকে তুলনামূলক কম কোমল। তো কঠিন শিলা ও কোমল শিলার কারণে
কি কঠিন শিলাটি ক্ষয়প্রাপ্ত হয় না, কিন্তু কোমল শিলাটি ক্ষয়প্রাপ্ত হয়। এবার ক্ষয়প্রাপ্ত হলেও এক্ষেত্রে কঠিন শিলার থেকে বেঁচে গিয়ে কোমল শিলাটি বহু দূর পর্যন্ত লেজের মতো আকার ধারণ করে। যেমন এখানে বলা হচ্ছে পাশাপাশি অবস্থান করলে তাহলে কঠিন শিলার কারণে কোমল শিলাটি ক্ষয়িত না হয়ে বহু দূর পর্যন্ত লেজের মতো অবস্থান করে। এই গম্বুজাকৃতির মানে এই কঠিন শিলাটিকে, গম্বুজাকৃতির কঠিন শিলাকে ক্র্যাক, এবং এই যে লেজের মতো অবস্থান করছে দূরে গিয়ে, এই অবস্থিত অংশটাকেই বলা হয় টেল। সুতরাং এটা হচ্ছে ক্র্যাক এবং টেল। হিমবাহের ক্ষয়কার্যের ফলে এক অন্যতম ভূমিরূপ হলো এই ফিয়র্ড। সমুদ্র উপকূল অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে বিশালাকার গর্তের সৃষ্টি হয়। পরবর্তীকালে হিমবাহ গলে গেলে সেখানে সমুদ্রের জল ভর্তি হয়ে যায়। এইরূপ ভূমিরূপকেই ফিয়র্ড বলে। দেখো এখানে এই যে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে, এখানে হিমবাহ গলে গিয়ে সমুদ্রের জল ঢুকে গেলে তখন তাকে ফিয়র্ড বলা হচ্ছে। যদি ফিয়র্ড আকারে আরও ছোট হয় তখন তাকে ফিয়ার্ড বলা হয়। নেক্সট, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ যেগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ড্রামলিন। হিমবাহের গতিপথে হিমবাহ দ্বারা ক্ষয়িত পদার্থ উল্টানো নৌকার মতো, দেখো এখানে উল্টানো নৌকার মতো এরকমভাবে সঞ্চিত হলে, মোরেন বলা হয় এগুলোকে, মোরেনগুলো এরকমভাবে উল্টানো নৌকার মতো সঞ্চিত হলে তখন তাকে ড্রামলিন বলা হয়। এক জায়গায় একসাথে এইরূপ অনেক ড্রামলিন অবস্থান করলে তখন তাকে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অফ এগ টোপোগ্রাফিও বলা হয়। গ্রাবরেখা। গ্রাবরেখাকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়: পার্শ্ব গাবরেখা, মধ্য গাবরেখা এবং প্রান্ত গাবরেখা। হিমবাহ দ্বারা ক্ষয়িত পদার্থ হিমবাহের পাশে সঞ্চিত হলে তাকে পার্শ্ব গাবরেখা বলে। দেখো এই যে পাশে সঞ্চিত হচ্ছে এগুলো হচ্ছে পার্শ্ব গাবরেখা, এই যে পাশে সঞ্চিত হয়েছে এটা পার্শ্ব গাবরেখা। দুটো হিমবাহ যদি পাশাপাশি এসে মিলিত হয় তাহলে তাদের মুখোমুখি পার্শ্ব, মানে এই দুটো পার্শ্ব দেখো একসাথে যোগ হয়ে গেছে। দুটো মুখোমুখি হিমবাহ পাশাপাশি এসে মিলিত হলে তখন একটা মধ্য গাবরেখার সৃষ্টি হয়, এবং সামনের দিকে যে গ্রাবরেখাগুলো সঞ্চয় হয় তাকে বলা হয় প্রান্ত গাবরেখা। ঠিক আছে, মানে হিমবাহের সম্মুখভাগে যে গ্রাবরেখা লক্ষ্য করা যায় তাকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা। এবারে আসছি হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহ ও জলধারার ফলে যে বিশালাকার সমভূমির সৃষ্টি হয় তাকে বহিঃবিধৌত সমভূমি বলে। এই অঞ্চলেই নানা ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, যেগুলো নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। হিমবাহ গলে যখন নদীরূপে প্রবাহিত হয় তখন তার দ্বারা তৈরি হয় ক্ষয়িত পদার্থসমূহ, মানে নদী এবং হিমবাহের দ্বারা ক্ষয়িত পদার্থগুলো সঞ্চিত হয়ে কি হয়, সিঁড়ির ধাপের মতো মঞ্চ গঠন করে। একেই বলা হয় কেম মঞ্চ বা কেম সোপান। দেখো এইখানে ছোট ছোট সিঁড়ির ধাপের মতো গর্তের সৃষ্টি হয়েছে এবং এখানে কেম মঞ্চের সৃষ্টি হয়েছে, মানে দেখো এখানে এগুলোকে বলা হয় কেম এবং এগুলোকে বলা হচ্ছে কেম মঞ্চ। হিমবাহের নিচ দিয়ে প্রবাহিত জলধারা সরু ও সর্পিল আকৃতির শৈলশিরার মতো ভূমিরূপ গঠন করলে তাকে এস্কার বলে। দেখো এরকম শৈলশিরা আঁকাবাঁকা হবে, এরকম আঁকাবাঁকা যদি শৈলশিরার মতো ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় এস্কার। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে যে ছোট ছোট টিলার মতো ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাকে নব বলে। দেখো এইগুলো হচ্ছে নব, ছোট ছোট টিলার মতো ভূমিরূপ সৃষ্টি হলে তখন তাকে নব বলা হচ্ছে। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে অনেক সময় বিশাল পাথরের কারণে বর্তুলাকার গর্তের সৃষ্টি হয়। দেখো এই রকম টাইপের গর্তের সৃষ্টি হয়, ঠিক আছে। এই গর্তগুলোকেই বলা হয় কি কেটাল বলা হয়। যদি গর্তের মধ্যে হিমবাহ গলিত জল সঞ্চিত হয় তখন তাকে কেটেল হ্রদ বলা হয়। এখানে ছবিতেও দেখো এখানে ড্রামলিন লক্ষ্য করা গেছে বা এস্কার লক্ষ্য করা গেছে, কেমস লক্ষ্য করা গেছে, আর এটা হচ্ছে বহিঃবিধৌত সমভূমি। ঠিক আছে, এই রকমভাবে হিমবাহ এবং জলধারার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সৃষ্টি হয়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। পরবর্তী ভিডিওতে আবার আমরা নতুন কিছু আলোচনা করব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করছি তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা উদ্ভূত হলে। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সো মাচ।